নজর রাখবো। বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড। বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীকে 30 দিনের জন্য ভারতীয় বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়। শুভেন্দু অধিকারীকে মারবো কম আর দৌড় করাবো বেশি। শুভেন্দু অধিকারী কোনো পালানোর পথটুকু খুঁজে পাবে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার মির্জাপুর। শুভেন্দু অধিকারীর মেরুদণ্ডহীন একটা দাঁড়া নাকাচাল দিয়ে ঘুমাচ্ছে, দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে। সে আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কলকাতায় আমার মুসলিম ভাই বোনদের নিরাপত্তা প্রতিষ্ঠিত করো। ভারতের মুসলমানরা ভারতের নাগরিক, সম্মান নিয়ে, অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে তারা ভারতে বসবাস করবে। এই ভারতের মাটিতে আমাদের মুসলমানদের উপর অত্যাচার হয়েছে। আল্লাহ আজকে এই পবিত্র দিনে বলতে চাই তোমার কাছে, আল্লাহ আহ্বান চাই, আমার মুসলমানের উপর যা অত্যাচার করে তাদেরকে তুমি হেদায়েত করো, তাদের তুমি বিচার করো, তাদের তুমি সহায়তা করো। শুভেন্দু মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব উনি বাংলাদেশে পাঠাবেন বলছেন। ওনার বাড়ি কোথা? ওনার বাড়ি বরিশাল। যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। এবার মোদির ভারতকে ভেঙে খণ্ড খণ্ড করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। কেউ বাংলাদেশে যাবে না, তার বাবার ক্ষমতা নেই বাংলাদেশে তাড়িয়ে দেবে। যদি বাংলাদেশে যেতে হয় তাহলে শুভেন্দু অধিকারী আগে যাবে। আমরা সবাই জানি ওর মা বাংলাদেশ থেকে এসেছে। শুভেন্দু অধিকারী আগে বাংলাদেশে যাবে, কেউ বাংলাদেশে যাবে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। শুধু একটি ভুলেই ভারতের গ্রাম হয়ে যেতে পারে বাংলাদেশের অংশ, এমনই এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে মেঘালয়ের সীমান্তবর্তী লিংকং গ্রামকে ঘিরে। কাঁটাতারের বেড়া নির্মাণের একটি সিদ্ধান্তই এমন বাস্তবতা তৈরি করেছে, যেখানে ভারতীয় নাগরিকদের বসতভিটা এক ঝটকায় দেশের নিরাপত্তা বেষ্টনীর বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর সেই সংকট সমাধানে এবার বাংলাদেশের সহযোগিতা চাইতে বাধ্য হয়েছে নয়াদিল্লি। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার সীমান্ত ঘেঁষা লিংকং গ্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই অস্বস্তিকর পরিস্থিতি। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার প্রচলিত নিয়ম অনুযায়ী 0 লাইন থেকে প্রায় 150 গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়, কিন্তু এই লিংকং গ্রামের অবস্থান এমন জায়গায় যে সেই নিয়ম অনুসরণ করে বেড়া নির্মাণ করা হলে পুরো গ্রামটি ভারতের নিরাপত্তা এর বাইরে পড়ে যাবে। ফলে গ্রামের বহু ঘরবাড়ি, কৃষিজমি ও বসতভিটা কার্যত বেড়ার ওপারে চলে যাবে। স্থানীয়দের আশঙ্কা, এতে তারা ভারতীয় নাগরিক হয়েও নিজেদের গ্রামে অবাধে চলাচলের সুযোগ হারাতে পারেন। এই আশঙ্কা থেকে গ্রামবাসীরা এবার নেমেছেন রাস্তায়। তারা বিক্ষোভ করছেন, প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিচ্ছেন এবং চলমান সীমান্তে বেড়া দেওয়ার পরিকল্পনা বাতিলের দাবি জানাচ্ছেন। এমনকি তারা চাইছেন যেন 0 লাইনের কাছাকাছি বিশেষ ব্যবস্থায় বেড়া নির্মাণ করা হোক, যাতে পুরো গ্রাম ভারতের নিরাপত্তা বেষ্টনীর ভেতরেই থাকে। স্থানীয়দের মতে সীমান্ত নিরাপত্তার নামে তাদের জীবন জীবিকা ও বসতভিটা ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্রামবাসীদের দাবির মুখে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নতুন বিকল্প নিয়ে ভাবতে শুরু করেছে। জানা গেছে লিংকং গ্রামকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতে 0 লাইনে একক সারির বেড়া নির্মাণের প্রস্তাব দিচ্ছে দিল্লি, কিন্তু আন্তর্জাতিক সীমান্তে এমন কোনো ব্যবস্থা নিতে হলে বাংলাদেশের সম্মতি প্রয়োজন। সে কারণে এই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো চূড়ান্ত সম্মতি দেয়নি। ফলে পুরো বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে লিংকং গ্রামে অতিরিক্ত বিএসএফ চৌকি স্থাপন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে, কিন্তু গ্রামবাসীরা বলছেন পাহারা বাড়িয়ে নয়, পরিকল্পনার ভুল সংশোধন করে এই সংকটের সমাধান করতে হবে। যে সীমান্ত পরিকল্পনা একটি ভারতীয় গ্রামকেই নিরাপত্তা বেষ্টনীর বাইরে ঠেলে দিতে পারে, সেই পরিকল্পনার দায় শেষ পর্যন্ত কে নেবে? আর এই সংকটের সমাধানের চাবি কি সত্যি এখন ঢাকার হাতেই? এবার মোদির ভারতকে ভেঙে খণ্ড খণ্ড করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। নরেন্দ্র মোদি যা কল্পনাও করতে পারেনি, ঠিক সেটাই করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের পরপরই 3 দিনের এক ঐতিহাসিক সফরে ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রবেশ করেছে বাংলাদেশ। কেন হঠাৎ এই ঘনিষ্ঠতা? এর আসল কারণ খুঁজলে দেখা যাবে এর পেছনে লুকিয়ে আছে 250 কোটি বা $2.5 বিলিয়ন এক অভাবনীয় মেগা চুক্তির আড়াল। আগামী 4 বছরের জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের দেশ বাংলাদেশে যে বিশাল বিনিয়োগের ছক বসেছে, তার সবচেয়ে চমকপ্রদ, ঐতিহাসিক এবং ভারতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো একটি যুগান্তকারী সামরিক চুক্তি। শুধু কারিগরি অর্থের বিনিময়ে অন্য দেশ থেকে অস্ত্র কেনার দিন এবার শেষ। এবার খোদ বাংলাদেশের মাটিতেই দেশের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করতে যাচ্ছে তুরস্কের অত্যাধুনিক সামরিক ড্রোন। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন। মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা এবং ভারতের সাথে যখন আমাদের সীমান্ত উত্তেজনা চরমে, প্রতিদিন যখন সীমান্তে বিএসএফ এর আগ্রাসনের খবর আসছে, ঠিক সেই মুহূর্তে তুরস্কের মতো একটি পরীক্ষিত পরাক্রমশালী সামরিক শক্তির সাথে এই মেগা ড্রোন চুক্তি বাংলাদেশের জন্য এক দুর্ভেদ্য এবং কৌশলগত রক্ষা কবচ হয়ে দাঁড়াবে।
কারাবাখ যুদ্ধ, লিবিয়া কিংবা ইউক্রেনে তুর্কির ড্রোনের বিধ্বংসী ক্ষমতার কথা পুরো বিশ্ব জানে। সেই একই প্রযুক্তির ড্রোন যখন বাংলাদেশের মাটিতে তৈরি হবে, তখন কোনো বহিঃশত্রু বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর আগে হাজারবার ভাবতে বাধ্য হবে। আর এই পুরো মেগা সামরিক ও কূটনৈতিক মিশনটির নেতৃত্ব যিনি দিচ্ছেন, সেই হাকান ফিদান আসলে কে? যারা তাকে নেহায়েত একজন সাধারণ পররাষ্ট্রমন্ত্রী বা কূটনীতিক ভাবছেন, তারা বিশ্ব কূটনীতির সমীকরণ বোঝেন না। হাকান ফিদান হলেন আধুনিক তুরস্কের সবচেয়ে রহস্যময়, তীক্ষ্ণ এবং ক্ষমতাধর ব্যক্তি, যিনি পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসার আগে তুরস্কের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা MIT এর প্রধান হিসেবে দীর্ঘ 1 যুগ দায়িত্ব পালন করেছেন। সামরিক কৌশল, গুপ্তচর বৃত্তি এবং আন্তর্জাতিক গোয়েন্দা জগতে তার নেটওয়ার্ক এতটাই বিশাল এবং গভীর প্রথিত যে তুরস্কের সাম্প্রতিক প্রতিটি সামরিক ও রাজনৈতিক সাফল্যের পেছনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড হিসেবে তাকে গণ্য করা হয়। এমন একজন তুখোড় স্পাই মাস্টার এবং স্ট্র্যাটেজিস্ট যখন একটি মেগা সামরিক চুক্তির ড্রাফট নিয়ে ঢাকায় পা রাখেন, তখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। মজার ব্যাপার হলো, হাকান ফিদানের এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে ভারতের দালাল খ্যাত ঢাকার একটি বিশেষ মহল কিছুদিন ধরে চায়ের কাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত সব প্রোপাগান্ডা এবং বিশ্বজ্ঞান ছড়াচ্ছিল। তারা সাধারণ মানুষকে ভয় দেখাতে চেয়েছিল এই বলে যে তুরস্কের গোয়েন্দারা নাকি দেশে এসে গভীর ছক কষছে এবং দেশে অস্থিরতা তৈরি করবে। তাদের মূল টার্গেট ছিল যে কোনো মূল্যে তুরস্কের সাথে বাংলাদেশের এই নতুন এবং উদীয়মান সম্পর্ককে অঙ্কুরে বিনষ্ট করে দেয়া। কিন্তু রাষ্ট্রের শীর্ষ 3 কর্তা যখন সমস্ত প্রোটোকল ভেঙে লাল গালিচায় এই তুর্কি মাস্টার মাইন্ডকে বরণ করে নিলেন, তখন সেই গুজব রচনাকারী এবং ভারতীয় দোসরদের মুখে রীতিমতো ছাই পড়ল। বাংলাদেশ বুঝিয়ে দিল, রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্নে তারা এখন কারও পরোয়া করে না। তবে ভূ রাজনীতির এই নতুন মেরুকরণ কিন্তু একদিনে বা হঠাৎ করে হয়নি। এই শক্তিশালী ইসলামিক বলয় তৈরির ব্লুপ্রিন্ট অনেক আগে থেকে কষেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘমেয়াদী এবং দূরদর্শী সেই ভূ রাজনৈতিক কৌশলের কারণে অতীতে বিএনপির একটি বড় অংশ জামায়াতের কড়া সমালোচনা করেছিল। তারা চেয়েছিল পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে বা ভারতের সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে চলতে। কিন্তু আজ যখন বিশ্ব রাজনীতির সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে, 5 আগস্টের পর যখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সরাসরি হুমকির মুখে, তখন চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সেই বিএনপিও আজ নীরবে জামায়াতের দেখানো সেই একই পথে হাঁটতে বাধ্য হচ্ছে। কারণ তারা এতদিনে খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছে, আধিপত্যবাদীদের আগ্রাসী হাত থেকে রাষ্ট্রকে বাঁচাতে হলে তুরস্কের মতো পরীক্ষিত পরাশক্তির সাথে সামরিক বলয় গড়ে তোলার কোনো বিকল্প নেই। আর তুরস্ক প্রমাণ করে দিয়েছে বিপদের দিনে তারা কতটা বিশ্বস্ত এবং শক্তিশালী মিত্র। আন্তর্জাতিক অঙ্গনে এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে সম্প্রতি। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ডক্টর খলিলুর রহমানের যে ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে, তার নেপথ্যে প্রধান কারিগর কিন্তু এই তুরস্ক। সাইপ্রাসের প্রার্থীর বিরুদ্ধে বাংলাদেশকে জয়ী করতে তুরস্ক বিশ্বমঞ্চে নজিরবিহীন এক কূটনৈতিক শক্তি প্রয়োগ করেছিল। কারণ তুরস্ক চেয়েছিল জাতিসংঘের মতো সর্বোচ্চ দ্বিপাক্ষিক মঞ্চে তাদের বলয়ের একজন বিশ্বস্ত কেউ বসুক। আর সেই রুদ্ধশ্বাস লড়াইয়ে সাইপ্রাসকে মাত্র 8 ভোটে হারিয়ে যখন বাংলাদেশ বিজয়ী হলো, তখন সেটি কেবল ডক্টর খলিলুর রহমানের ব্যক্তিগত বিজয় ছিল না, সেটি ছিল মূলত বৈশ্বিক কূটনীতিতে তুরস্কের এক বিশাল ডিপ্লোম্যাটিক মাস্টারস্ট্রোক। একটু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, বাংলাদেশ ও তুরস্কের এই অটুট সম্পর্কের বীজ আজ বা গতকাল বোনা হয়নি। এর পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে তিনি খুব ভালো করে জানতেন, সদ্য স্বাধীন হওয়া একটি দেশের জন্য শুধুমাত্র একটি প্রতিবেশী রাষ্ট্রের উপর সামরিক বা কূটনৈতিক নির্ভরশীলতা মানেই হলো এক ধরনের অলিখিত দাসত্ব মেনে নেয়া। তাই তিনি দিল্লির বলয় থেকে বেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দূর প্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের দিকে প্রসারিত করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে নতুন করে শক্তিশালী করার ক্ষেত্রে তুরস্ক সেদিন যে ব্যাপক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল, তা আজও সামরিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অকৃত্রিম বন্ধুত্বের চিরস্থায়ী নিদর্শন হিসেবেই ঢাকার সবচেয়ে অভিজাত বনানী গুলশান সংযোগ সড়কের নামকরণ করা হয়েছিল আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের নামে। আজ কয়েক দশক পর হাকান ফিদানের এই সফর, $2.5 বিলিয়ন মেগা বিনিয়োগ এবং ড্রোন তৈরির এই বিশাল সামরিক চুক্তি মূলত জিয়াউর রহমানের সেই স্বপ্নেরই এক অত্যাধুনিক সংস্করণ। যে স্বপ্ন একদিন বোনা হয়েছিল, আজ তা পূর্ণাঙ্গ ডানা মেলেছে। দাসত্বের শৃঙ্খল ভেঙে বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন কারখানা নির্মাণের উদ্যোগ ভারতের ঘুম হারাম করার জন্য কতটা কার্যকর হবে বলে হাতে আর মাত্র কয়েকটা মাস, এরপরই খালি হচ্ছে জাতিসংঘের সবচেয়ে বড় ক্ষমতা চেয়ার। আর সেই চেয়ারে নাকি বসতে যাচ্ছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের বাতাসে এখন এটাই সবচেয়ে বড় খবর। একদিকে খলিলুর রহমান হয়ে গেছেন সাধারণ পরিষদের সভাপতি, অন্যদিকে মহাসচিব হিসেবে শোনা যাচ্ছে ডক্টর ইউনূসের নাম। দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য এক বিশাল বাজিমাত, কিন্তু ভেতরে ভেতরে নাকি চলছে অন্য এক ভয়ঙ্কর খেলা। গুঞ্জন উঠেছে এই পুরো চমকের পেছনে লুকিয়ে আছে খোদ ডোনাল্ড ট্রাম্পের এক গোপন মাস্টার প্ল্যান। ইউনূসকে এত বড় চেয়ারে বসিয়ে ট্রাম্প আসলে কোন ফায়দা লুটতে চাইছেন? দীর্ঘ 40 বছরের লম্বা একটা খরা কাটিয়ে বিশ্বমঞ্চে এবার সত্যি সত্যি এক অভিনব চমক দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান। বিশ্বের নামি দামি দেশগুলোকে পেছনে ফেলে তিনি সদ্যই জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত এই বিশাল সদর দপ্তরে এখন কান পাতলেই একটা নতুন হিসাব নিকাশের গুঞ্জন শোনা যাচ্ছে। যারা বিশ্ব রাজনীতি নিয়ে দিনরাত নাড়াচাড়া করেন, তাদের সবার মনে এখন একটাই বড় খটকা লেগে আছে। ডক্টর খলিলুর রহমান কি শুধু 1 বছরের জন্য একটা নাম কাওয়াস্তে দায়িত্ব পালন করতে সেখানে উড়ে গেছেন, নাকি এর পেছনে খুব সাবধানে বিশাল কোনো ছক ওঠে রাখা হয়েছে? সবাই খুব ভালো করে জানে আগামী 31শে ডিসেম্বর বর্তমান মহাসচিবের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। আর ঠিক তারপরই এই বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতার চেয়ারটিতে কে বসবেন সেটা নিয়ে ভেতরে ভেতরে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই নতুন বস বাছাই করার বিশাল ইভেন্টটা হবে খোদ খলিলুর রহমানের আমলেই। 80তম অধিবেশন থেকে এই বিষয়ে টুকটাক কথাবার্তা শুরু হলেও 81তম অধিবেশনে তার সিদ্ধান্তেই চূড়ান্ত হবে আগামী দিনের ভাগ্য। আর ঠিকই দারুণ সুযোগটাকেই কাজে লাগিয়ে একটা বিরাট পায়তারা শুরু হয়েছে বলে অনেকেই মনে করছেন। খলিলুর রহমানের হাতে যে ক্ষমতার হাতুড়ি রয়েছে, সেটা দিয়ে তিনি হয়তো বিশাল কোনো ম্যাজিক দেখাতে চলেছেন, যার একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন আমাদের ডক্টর ইউনূস। এত বড় একটা জায়গা থেকে এমন একটা সিদ্ধান্ত এলে পুরো বিশ্বের হিসাব নিকাশ নিমিশেই বদলে যাবে। এত বড় একটা ঘটনা যদি সত্যিই ঘটে যায়, তবে সেটা হবে বাংলাদেশের জন্য এক বিশাল প্রাপ্তি। কিন্তু এই প্রাপ্তির আড়ালে অন্য কোনো বড় বিপদের গন্ধ লুকিয়ে আছে কিনা, সেটা নিয়ে এখন চলছে সবচেয়ে বড় কাটাছেড়া। কারণ দুনিয়ার
এত বড় একটা জায়গায় কোনো কিছুই বিনা স্বার্থে ঘটে না। প্রতিটি চালের পেছনেই কোনো না কোনো বড় দেশের বিশাল স্বার্থ জড়িয়ে থাকে, আর সেই স্বার্থ উদ্ধার করার জন্যই হয়তো এমন একটা অবাক করা পথ বেছে নেওয়া হয়েছে। যেমন 2007 থেকে 2016 সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বান কি মুন এশিয়া অঞ্চল থেকে এসে এই বিশাল দায়িত্ব সামলেছেন। এরপর 2017 সাল থেকে ইউরোপের হয়ে দায়িত্ব পালন করছেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস। সেই পুরনো নিয়ম ধরলে এবার মূলত আফ্রিকা বা লাতিন আমেরিকা অঞ্চল থেকে নতুন কারো আসার কথা। কিন্তু দুনিয়ার রাজনীতির মাঠের হিসাব সম্পূর্ণ আলাদা, কারণ এখানে বড় বড় দেশগুলোর নিজেদের লাভের জন্য যে কোনো সময় এসব নিয়ম তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। যখন নতুন নেতা হিসেবে দুনিয়ার নাম করা মানুষদের নাম নিয়ে জল্পনা কল্পনা চলছে, ঠিক তখনই খুব চালাকি করে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা ভাসিয়ে দেওয়া হয়েছে। আর হবেই না বা কেন, তিনি পশ্চিমা দুনিয়ায় অত্যন্ত পরিচিত একজন মানুষ এবং গরিব মানুষের ভাগ্য বদলানোর কাজে তার লম্বা অভিজ্ঞতা রয়েছে। নোবেল শান্তি পুরস্কার পাওয়া এই মানুষটিকে তাই খুব সহজেই একটা জুৎসই দাবার গুটি বানানো হয়েছে। তাকে বিশাল চেয়ারে বসানোর পেছনে বেশ শক্ত কিছু যুক্তিও দাঁড় করানো হয়েছে, যাতে পশ্চিমা দেশগুলো তাকে হাসি মুখে মেনে নেয়। কিন্তু আসল প্রশ্ন হলো, সব নিয়ম ভেঙে তাকে এত বড় একটা জায়গায় বসানোর পেছনে আসল কলকাঠি কে নাড়ছে, আর কার ইশারায় এত বড় একটা ছক্কা হাঁকানোর প্রস্তুতি চলছে? এর পেছনে বিশাল একটা সাপোর্ট তো লাগে, আর সেই সাপোর্ট জোগাড় করার কাজটাই হয়তো খুব গোপনে এগিয়ে চলছে। নিয়ম ভাঙার এই খেলায় কে জেতে আর কে হারে, সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পুরো দুনিয়া জুড়ে। সাধারণ নিয়মের বাইরে গিয়ে কাউকে বসানো মানেই হলো এর পেছনে বিশাল কোনো শক্তি কাজ করছে, আর সেই শক্তিটা যদি বিশ্বের সবচেয়ে বড় কোনো দেশে হয় তবে তো আর কথাই নেই। ডক্টর ইউনূসকে যদি সত্যি এই পদে বসানোর পরিকল্পনা হয়ে থাকে, তবে তার জন্য সবচেয়ে বড় বাধা বা আশীর্বাদ হতে পারে খুব নিরাপত্তা পরিষদ। এই বড় পদে বসতে হলে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীনের সমর্থন নিশ্চিতভাবে পেতেই হবে। এই 5টি দেশের মধ্যে কোনো একটা দেশও যদি রাজি না হয়, তবে মুহূর্তেই সব স্বপ্ন মাটিতে মিশে যাবে, আর এই ভেটোর ভয়েই অনেক বড় বড় কাজ আটকে যায়। যুক্তরাষ্ট্র হয়তো ডক্টর ইউনূসের পক্ষে থাকবে, কিন্তু চীন বা রাশিয়া কি এত সহজেই প্রস্তাবে রাজি হবে? ঠিক এই জায়গাতেই খলিলুর রহমানের আসল মেধা আর চালাকির পরীক্ষা দিতে হবে। তবে এই চকচকে সফলতার পেছনে এক ভয়ঙ্কর অন্ধকার খেলা লুকিয়ে আছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। তারা বলছেন, ডক্টর ইউনূসকে এত বড় জায়গায় নিয়ে যাওয়া বা খলিলুর রহমানকে সভাপতি বানানো কোনো সাধারণ ঘটনা নয়, বরং এগুলো হলো যুক্তরাষ্ট্রের পাতা এক বিশাল ফাঁদ। আর এই পুরো খেলার মাস্টারমাইন্ড হিসেবে বারবার ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে আসার পেছনের মূল কারণ হলো বঙ্গোপসাগর নিয়ে তাদের বিশাল এক উদ্দেশ্য। বঙ্গোপসাগরের এই জায়গাটা থেকে পুরো এলাকার উপর খুব সহজেই নজর রাখা যায় এবং চীনকে আটকাতে এই জায়গাটা যুক্তরাষ্ট্রের ভীষণ দরকার। তারা খুব ভালো করেই জানে বাংলাদেশের মতো একটা দেশকে সরাসরি ভয় দেখিয়ে নিজেদের দলে টানা খুব কঠিন। শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।